হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন ভরতপুর ১ নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম থেকে সন্তোষ কুমার মণ্ডল। নমস্কার সন্তোষ দা। নমস্কার। সন্তোষদার বয়স কত? 60+। 60+। কে কে আছে সংসারে? 2 ছেলে আর স্ত্রী, 4 জন। 4 জন। তো 4 জনের সংসার। হ্যাঁ। তো আপনার যে গ্রামটা, যে বৈদ্যপুর যে গ্রামটা, এটা কাঁদি সাব ডিভিশনেই তো? কান্দি সাব ডিভিশন। ব্লক হচ্ছে ভরতপুর ব্লক 1। ভরতপুর 1 ব্লক। হ্যাঁ। তো আপনার গ্রামের রাস্তাঘাট বা পরিবেশটা কেমন? আমাদের রাস্তাঘাট এখন পুরোটা সবই ঢালাই। পাকা রাস্তা থেকেই পুরো ঢালাই, একবার রাস্তার ভিতর দিয়ে আমার বাড়ির পাশে আশেপাশে সমস্ত সব কিছু এখন ঢালাই হয়ে গেছে। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন। এই বিদ্যুৎও এখন সব লাইট লাগিয়ে দিয়েছে প্রত্যেক হ্যাঁ, গ্রামে সব লাইট লাগানো হয়ে বাড়িতেই গেছে। বিদ্যুৎ রয়েছে? হ্যাঁ। আচ্ছা। আর এমনি হসপিটাল রয়েছে? হসপিটাল আমাদের চিকিৎসার জন্য কোথায় যায়? স্বাস্থ্য সেন্টার বলতে আমাদের যেটা ওই হেলথ সেন্টার, মানে মেন হেলথ সেন্টার হচ্ছে আমার জজান। আর ওর সঙ্গে যে সব আশা কর্মী, তারপরে ওই সাব সেন্টার, যেগুলো সাব সেন্টার, এএনএম, হ্যাঁ সাব সেন্টার যেটা, ওইটা আমাদের গ্রামে আছে। এখন আরোগ্য। হ্যাঁ। তা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে কোথায় যান? কান্দি। ও, ডাইরেক্ট কাঁদি চলে যান? কান্দি কাছে হয়ে যায়। কাঁদি কাছে? জজানো যতটা, আমাদের কান্দি ততটা। আচ্ছা। এটা কত কিলোমিটার? 3 কিলোমিটার। যাতায়াতের কোনো অসুবিধা নেই। গাড়ি আছে, মোটরসাইকেল আছে, টোটো আছে। ডাকলেই বাড়ি, গ্রামেই মেলা গাড়ি, ডাকলেই চলে আসবে। ডাকলেই চলে আসে। স্কুল টোল আছে? স্কুল, হ্যাঁ, পাশে আমাদের গণবাটি স্কুল আছে, হাই স্কুল আছে, গ্রামের প্রাথমিক স্কুলও আছে গ্রামে। আর রাস্তাঘাটও পাকা? একদম। তাহলে গ্রামে সেরকম কিছু আর অসুবিধা নেই? কোনো সমস্যা এখন নেই। সমস্যা নেই। তো চাষবাস করি তো মানে সংসার চলে? হ্যাঁ, মোটামুটি চাষবাসের উপরে আমরা এতদিন চলছে, এখনো চলছে। হ্যাঁ, মোটামুটি চাষটা ভালো করে ধরে রেখেছি। সাবমার্সিবল আমার নিজেরই আছে। জমি কতটা আছে? জমি আমার 6 বিঘা জমি, তারপরে 2 বিঘা ডাঙা। ওইটাই ডাঙা মানে উঁচু জমি। ওইটাই আমরা সবজি চাষ করি। অল্টারনেট ঘুরি ফিরি আমরা ওটা করি। আর 4 বিঘা জমির উপরে আমরা আমন ধান, তারপরে মটর কলাই, এই ধরনের বিভিন্ন রকমের তিল, এই যে বিভিন্ন রকমের সব ধরনের সবজি। হ্যাঁ, সব রকমের চাষ একটু চাষ করেন? অল্প স্বল্প সব চাষই হয়। আচ্ছা। কোন চাষটা সব থেকে বেশি পয়সা দেয়? আমার সবচেয়ে বেশি হচ্ছে আমন ধানটা, কারণ আমি নিজে হাতে করি ওটা, লোক দিয়ে করাই যদিও, তাহলেও আমার ওইটা একসঙ্গে টাকাটা পেয়ে যায়। এখন মান্ডিতে ধান নেয়। কত করে নেয়? ও 2300 টাকা, 2290 কি 2300 এরকম কুইন্টাল আছে। তো যাই হোক, হ্যাঁ, আমরা নিজেরা। ফলন কেমন হয়? ফলন মোটামুটি ভালো হয়। ও বীজ প্রথম থেকে একটা জিনিস কি, আমরা ভয়ে তো বীজ কিনি না, কিন্তু শোধন করা বীজ যে প্যাকেট পাওয়া যায়, ওই বীজ আমি লাগিয়ে দেখেছি, অনেক তফাৎ হয়ে যায়। তা গতবার আমার ভালো ধান হয়েছিল। হ্যাঁ, এবারে একটা বীজটা আমি একটু অন্য একটা বীজ পাল্টিয়ে লাগিয়েছিলাম, সে একটু কম দিয়েছে, কিন্তু সামনেবার আবার ওই ধানটা আমি ব্যাক করাবো, তাহলে ওটা সুবিধা হবে। ফলনটা খুব ভালো ফলন এসেছিল। গতবার আমি প্রায় বিঘাতে 22 মণ করে ধান পেয়েছিলাম। মানে কাঠায় 1 মণের বেশি? আচ্ছা। আমি হিসাব করে, মানে সবটাই মান্ডিতে গিয়েছে, সবটাই ঝরানো হয়েছে, বস্তা ভর্তি হয়ে গেছে, এবং সবটাই আমার মান্ডিতে গিয়েছে। কারণ ওই খাবারের জন্য না, ওই ধান থেকে আমরা খাবার করি না, আমরা চাল কিনেই খাই। চাল কিনে খাচ্ছেন? নিজের ধান কেন? সরু। এটা কি মোটা ধান? মিনিকেট। আর এটা কি একটু মোটা? এটা ধরুন অনেকটা থাকে, ওই মোটা টাইপের থাকে, B11 থাকে, তারপরে ওই স্বর্ণ,
স্বর্ণ। এগুলো একটু মোটা চাল। আর একটু টোটালটা মোটা- বিক্রি করে দিই, হ্যাঁ। মান্ডিতে দামটা পাই, হুম। সেই দাম থেকে আমরা মোটামুটি চালটা কিনে নিই। আচ্ছা, কি সার ব্যবহার করেন? আমরা গোবর সার, জৈব সার তো ব্যবহার করতেই হয় প্রথমে। প্রত্যেকটা বিঘা প্রতি বছরই আমরা ওই বাড়িতে কি ঘোষ- গরু আছে? না, আমার বাড়িতে গরু নেই, কিন্তু আমি কিনে- ট্রাক্টরে করে ওই যারা ঘোষেদের সব গ্রাম থেকে, ঘোষপাড়া ঘোষেদের গ্রাম থেকে সব নিয়ে আসি, ট্রাক্টর করে নিয়ে আসি। 700-800 টাকা করে ট্রাক্টর নেয়, মোটামুটি প্রত্যেক বিঘাতে 1 ট্রাক্টর করে জমি আমি গোবর সার ছড়িয়ে দিই। এটা চাষের কি আগে। প্রত্যেকটা চাষের আগে না চাষের বছরে আগে, একবার দেন? চাষের আগে দিই। হুম। প্রত্যেকটা চাষে সবজি চাষগুলো আলাদা আলাদা দিই, আর আমন ধান যেটা লাগাই সেটা একবার দিই। এবার ওই ধানটার থেকে তোলার পরে ওই কলাই তিল যা হয় ওতে আর দিই না, ওতে এরপরে আর দেন না? আর দিই না। আচ্ছা, তারপর বা রাসায়নিক ধানের সার পরে- যেটুকু দরকার হয় হ্যাঁ। সেগুলো আর ব্যবহার করি। সবজির মধ্যে কি কি করেন? সবজির মধ্যে আমরা থাকে শসা, ভেন্ডি, বেগুন। বেগুনটা আমার থাকেই, প্রত্যেক বছরে আমার 10 কাঠা জায়গা বেগুন থাকেই। এবার কি? এবারেও আছে, হ্যাঁ। এবারেও আছে। কখন লাগিয়েছিলেন? এইটা আমাদের এখন চলছে লাগানো, হুম। ওই সামনের শীতকালীন আর কি বেগুন সামনে হবে, শীতকালে? শীতকালীন বেগুন হবে। হ্যাঁ। আমরা তো সামনে শীত মাস আসতে তো অনেক দেরি। হ্যাঁ, আমরা এখন থেকে শীতের কি- জন্য প্রিপারেশনটা নিচ্ছি। আচ্ছা, মানে এখন জমি আষাঢ় তৈরি শ্রাবণ করছেন? মাসে, হ্যাঁ, এখন জমি জমি তৈরি তৈরি হচ্ছে। এটা কি প্রত্যেক বছর করেন নাকি? আমি 10 কাঠা জায়গা বেগুন আমার প্রত্যেক বছর থাকে? হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের করেন? ওইটা আমরা সেই কালো লম্বা বেগুনটা হুম। আমরা নিতে যাই, দোকানে যাই, বীজ ওরা শোধন দোকান করা- থেকেই বীজ দোকান কেনেন? থেকে, হ্যাঁ, ওরা ওদেরকে বলে দিয়ে আমাকে যত্ন করে একটা ভালো বীজ শোধন করা বীজ দেন। বীজ দিলে সেই বীজ আমরা নিয়ে এসে লাগাই। আচ্ছা, আর বেগুন ভালো বেগুন হয়। বেগুন ভালো হয়? হ্যাঁ, মোটামুটি একটা বেগুন লম্বা ধরুন 3-4 ইঞ্চি করে লম্বা হয়, প্লাস ওজনও প্রায় 150 গ্রাম 200 গ্রাম কাছাকাছি বড় বড় বেগুন হয়ে যায়। এবার খুব ভালো বেগুন হয়েছিল। ভালো বেগুন হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আবার সেই চারা আবার বলে দিচ্ছি, সেই মতো সামনে আবার লাগাবো। কারণ এমনি নিজে বাড়িতে বীজ রাখতে না না পারেন না? না, বাড়িতে বীজ তৈরি করা হয়, কিন্তু সেই বীজে গ্যারান্টি কিছু থাকে না। সেই কারণে আমরা ওই দোকান থেকে মানে শোধন করা বীজ আমরা নিয়ে আসি। নিয়ে আসে কি বাড়িতে আলাদা হ্যাঁ, শোধন করেন আলাদা- না আবার ওইটা কি মানে বীজতলা তৈরি করে ফেললেন? বীজতলা তৈরি করে তারপরে সেটা ওটা আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে তারপর জল, হালকা জল দিয়ে সেটা বীজ অঙ্কুরোদ্গম করে তারপর চারা হয়, চারা তৈরি হয়। এখন লাগাবেন ধরুন সামনে জ্যৈষ্ঠ মাসের দিকে হয়তো লাগাবেন। হ্যাঁ, জ্যৈষ্ঠ এখন মাসে, জমি আষাঢ় তৈরি মাসের প্রথম করছেন দিকে। মানে জ্যৈষ্ঠ মাসের দিকে হয়তো ওটাকে লাগাবেন। বীজ হচ্ছে, হ্যাঁ। বীজতলাটা কবে করবেন? জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকেই করবেন নাকি বীজতলাটা? ওই বেগুনের জন্য চারার, হ্যাঁ হ্যাঁ, ওই তো বীজ এখন তো ধরুন 1-2 ইঞ্চি চারা হয়ে গেছে। ও 1-2 ইঞ্চি চারা হয়ে গেছে এটা। আচ্ছা, এবার এইটা আরো 2-3 ইঞ্চি চারা আরো হাইট হবে, মোটামুটি আরো 1 মাস সময় পাচ্ছি আমি। 1 মাস পরে এটা আর একটু বড় হবে। আর একটু বড় গাছ হ্যাঁ, লাগিয়ে ওই বড় গাছ একটু লাগাবো আমরা, তখন 6 ইঞ্চি করে হয়ে যায় হাইটে, তখন ওই গাছ লাগিয়ে দেওয়া হয়। কেমন ফলন? এটা ফলনটা কবে থেকে ধরতে শুরু করবে? মোটামুটি আমরা ভাদ্র মাসের মাঝামাঝি থেকে পেয়ে যাব অল্প স্বল্প, ফুল জালে আসবে সব। এবার আশ্বিন মাস, কার্তিক মাস, এটা চলবে মোটামুটি ফাল্গুন মাস পর্যন্ত। ফাল্গুন মাস পর্যন্ত আপনাকে কন্টিনিউ ফসলটা হবে, দেবে। হ্যাঁ। আর শীতকালে যখনই শীত পড়বে তখন কি হ্যাঁ, ফলনটা বেশি হয়? বেশি হবে। আর সেটা ভাদ্র আশ্বিন মাস থেকে শুরু হয়। আর যত ঠান্ডা পড়বে তত হ্যাঁ, শীতকালীন তো। কিন্তু শুনেছি তো বেগুন চাষে মানে আপনার রোগ পোকার আক্রমণটা খুব আক্রমণ আছে। ওই 2-1টা গাছ আমরা বলেও পাই না কোনো জায়গাতে যে কেন গাছগুলো মরে যায়। ওইটা আমরা কখনোই সংশোধন করতে পারলাম না, ওই গাছটা কেন মরে যায়, হঠাৎ করে মরে যাচ্ছে না? হ্যাঁ, একবার সব শুধু প্রথম থেকে গোটা গাছটাই মরে গেল। এবার এই জমি, ওই জন্য আমার জমি আছে 2 বিঘা জমি, মানে অল্টারনেট জমিতে আমরা লাগাই, রোটেশনে লাগাই। সেই কারণে ওই গাছ মরাটা একটু কম হয়। আর একই জমিতে যদি গাছ লাগানো হয় তাহলে গাছ হবে না, ও ভালো হবে না, মরেই যাবে বেশিরভাগটা। তো এমনি রোগ পোকা কি ধরনের হয়? রোগ হয় আপনার ধরুন ওই গাছ মরা থাকলো, গোড়া পচা কি রোগ? গোড়া পচা ও গোড়া পচে গেলে তো মরেই গেল গাছটা। আর আপনার হয় ওই পাতা জড়িয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়। তারপরে আমরা ডগা কাটা যেটা পোকাতে, হ্যাঁ, পোকাতে একটা গোটা পাতাটাকে ছিদ্র করে দেয়, একদম জালির মতন করে দেয়।
ওইগুলো হয়। সেই কারণে তখন আমরা ওই দোকানে যাই এবং সেখানে ওদের সঙ্গে আলোচনা করি। আবার কেপিএস আছে, ওনারা আমাদের সঙ্গে কথাও বলি। যখন এমনি সময়- কৃষি দপ্তরের সঙ্গে হ্যাঁ, যোগাযোগ যখন করে ভরতপুর যাই তখন ওনাদের সঙ্গে আলোচনা করি, ব্যাপারগুলো কিভাবে কি করব, ট্যাকেল করব বলে দেয় ওনারা বলে দেন, এবং সেই মতো আমরা দোকান থেকে ওষুধপত্র নিয়ে এসেও আবার ব্যবহার করি। তাতে লাভ হয়? হ্যাঁ, লাভ বলতে ধরুন চাষ তো করতে হবে, লাভ লোকসান তো হিসাব করে আমরা করবো না, চাষ করি, চাষ এবার হয়, নিশ্চয়ই হয়। জমির মাটি পরীক্ষা করেছেন? না, মাটি পরীক্ষার জন্য আমরা কার্ড করতে বলেছিল, কিন্তু আমাদের এখন সেই মতো ব্যবস্থা হয়নি। তো আমরা দেখছি, ব্লকের সঙ্গে আলোচনা করছি, যদি ওরকম সুযোগ সুবিধা আছে তো আমরা সব চাষ জমিরই করতে গিয়ে কোনো অসুবিধে না। এই মুহূর্তে আমাদের অসুবিধা বলতে ওই যেটা হয় একটু পোকার অত্যাচার তো হবেই, ধরুন সেইগুলো ট্যাকেল করি। ট্যাকেল করেন? হ্যাঁ, এগুলো করতেই হয়। আর বেগুন ছাড়া আর কি করেন? বেগুন ছাড়া আপনার সবজি চাষ বলতে আপনার ভেন্ডি হয়। ভেন্ডিটা এখন আপনার 1.5-2 ফুট হাইটের হয়ে গেছে। ওইটা আমার আষাঢ় মাস শ্রাবণ মাস পর্যন্ত ভেন্ডি দেবে, এবং যখন দেখবো যে ভেন্ডির দামটা হয়তো শেষের দিকে কমে যায়, একদম শেষ হয়ে যায়। এখনই তো প্রায় অনেকটাই কমে গেছে, বাজারে দেখছি এখন অনেকটাই কম। এখন কম। এইটা আরো 1 মাস 2 মাস পরে আরো একদম শেষের দিকে হয়ে যায়, মানে তখন কেউ কিনবে কেউ কিনবে না। এত লেট করে লাগাচ্ছেন কেন? ওই যে অল্টারনেট লাগাতে হচ্ছে, জমিটা খালি না পেলে তো আগাম হচ্ছে না। আমাদের একবার জমিটাকে চেঞ্জ করে এগিয়ে আসতে হবে, সেইটা আর হচ্ছে না। যার জন্য ওই গতানুগতিক যেভাবে হয় সেইভাবেই আস্তে আস্তে পর যেমন ধরুন একটা বেগুন হয়ে গেল, ওই বেগুনটা শুধু চাষ করলে তো হবে না, ধরুন চাষ করে আপনাকে লাভ করতে হবে, এটা তো আপনাকে আগে মাথায় রাখতে হবে। এবং যদি আপনাকে লাভ করতে হয়, চাষে যদি আপনাকে লাভ করতে হয়, তাহলে কিন্তু এখন যা পরিস্থিতি বলতে এখন লেবারের সমস্যা বলুন, সারের দাম বলুন, প্লাস ওয়েদার, সবগুলোই কিন্তু আপনার চাষের বিপক্ষে রয়েছে। কিন্তু এখন আপনাকে চাষ করতে গেলে আমার মনে হয় প্রথমেই আপনাকে একটা প্ল্যানিং করতে হবে। ঠিক সময়ে চাষ যদি আপনি ঠিকঠাক করতে পারেন, আমার মনে হয় চাষে কেউ লস খাবে না, চাষে লাভ আছে, ক্ষতি নেই। চাষে লাভ আছে, ক্ষতি খুব কম। যদি আপনি প্ল্যান অনুযায়ী যদি আপনি চাষ করেন, তাহলে কিন্তু আপনার চাষে লাভ হবেই। তো এরপরে ধরুন সারের ব্যবহার আছে, সারের একটা খরচ আছে। কি কি সার ব্যবহার করেন? আমরা জৈব সারটা একটা ব্যবহার করেন, রাসায়নিক সার কি ব্যবহার করেন? রাসায়নিক সার বলতে 10-26 কিংবা ডিএপি, যে ক্যালসিয়ামের প্রয়োজন হয়, ওইগুলো অল্টারনেট করে যখন 10-26 দিই, তখন কিছুটা ইউরিয়া দিয়ে ওটা অ্যাডজাস্ট করি, 26-26 হিসাব করি। আর যদি 10-26 না পাওয়া যায়, তখন ডিএপি দিই। ডিএপির সাথে ওটা তো ইউরিয়া থাকে না, সেই কারণে ওখানে অ্যাডজাস্ট করতে হয়, যেগুলো থাকে না সেগুলো দিয়ে করি। আর তারপরে শেষ বেলায় আমরা যখন গাছ বড় হয়ে যায়, তখন ওই ইউরিয়া, নাইট্রোজেন দিতে হয়। তো এই করে মোটামুটি চলছে চাষবাস, চাষ যেভাবে চলছে, না করলে তো উপায় নেই। জমি জায়গা যখন আছে, খেতে তো হবেই, এবং জমি যখন আছে নিজস্ব জমি, তো চাষটা একটু চিন্তা ভাবনা করেই করতে হবে। তো তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা সন্তোষ কুমার মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী ফরিদা পারভিন। সময় গেলে
সাধন হবে না। দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিল, জলে শুকালে কি হবে আর বাঁধান দিলে? মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে, ফল ধরে না তাতে, ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়। লালন বলে তাহার সময়, দণ্ড রয় না, দণ্ড রয় না। সময় গেলে সাধন হবে না। এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন ফরিদা পারভিন। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা ওল ক্ষেতের মধ্যে, আর এখানে এসেই আমরা পেয়েছি যিনি ওল লাগিয়েছেন এই জমিতে তার সঙ্গে। আসুন পরিচয় করি। আপনার নাম? অনুপ মণ্ডল। অনুপ মণ্ডল, এই জায়গাটা কোন জায়গা, কি নাম জায়গাটা? সেরিকালচার মোড়, রনসাগর। রনসাগর সেরিকালচার মোড়। কতটা জমি আছে আপনার এখানে ওলের? 3 বিঘা মতো। 3 বিঘে।
কি পাশাপাশি দুটো যে জমি দেখছি, এই দুটো জমি কি আপনার নাকি? এটা আমার, ওই যে আরেকটা আছে ওখানে 10 কাঠা। এটা কি আপনার নিজের জমি না ভাগে নেওয়া? আমার নিজের জমি। নিজের জমি। জমি কতটা আছে আপনার? আমাদের জমি বেশি নাই, বিঘা 4 বিঘা মতো। 4 বিঘে। তো কি কি করেন 4 বিঘা জমিতে? আমাদের ওল চাষই বেশি। ওল চাষই বেশি। তো অন্যান্য চাষ ছেড়ে ওল চাষটা কেন করতে এলেন? করি, ওল চাষে খাটনি কম। খাটনি কম, লাভ বেশি নাকি? লাভ কোনো বছর হয়েছে, কোনো বছর হয়েছে না। কত বছর ধরে করেন ওল চাষ? আমাদের 17 বছর থেকে। 17 বছর থেকে ওল চাষ করেন। এই যে ওল চাষটা এখন করছেন, সেটা কি জাতের করেন? জাত জানা আছে কি? জাত বলতে এটা বিহারি সাদা ওল। সাদা ওল। এটা মোটামুটি কোন সময় লাগিয়েছেন? ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে। উঠবে কখন? আষাঢ় শ্রাবণ মাসে। আষাঢ় শ্রাবণ মাসে। তখন কত করে হবে ওল ওজন? এক একটা ঠিক না, 4 কেজি, 5 কেজি, 3 কেজি। 3 কেজি। তো কি সার ব্যবহার করেন জমিতে? সব রকম মিক্সচার সার দিই, ফসফেট, ইউরিয়া, পটাশ, ডিএপি একসঙ্গে সব পাইল করে দিয়ে দিই। জৈব সার কিছু ব্যবহার করেন? না, জৈব দিই না। গোবর সার কিছু ব্যবহার করেন? গোবর সার দিয়েছি। গোবর সার দিয়ে জমিটাকে তৈরি করে নিয়েছিলেন না? তো এই বীজটা কোথা থেকে নিয়ে আসেন? না ঘরের বীজ? আমরা বিহার থেকে নিয়ে এসেছি। বিহার থেকে নিয়ে এসছেন। তো এই যে জমিটা, এটা ক কাঠার জমি? এটা 25 কাঠা। 25 কাঠা। কতগুলো চারা লাগিয়েছেন এখানে? এখানে আছে আপনার 1600। ওলগুলো লাগালেন, সেগুলো কি লাগালেন? মুখগুলো কেটে কেটে লাগালেন নাকি? না না, গোটা গোটাই লাগিয়েছি। গোটা গোটা মানে কত সাইজ ওজনে? এগুলো 1.5 কেজি, 2 কেজি, 1 কেজি এক একটা ওল। ওটা কি যখন লাগান তখন কি এটাকে শোধন করে লাগিয়েছেন? না না, আমরা শোধন করি না, কিনা বীজ বাইরে কেন না, শোধন করি না। শোধন করেন না মানে শোধন করা থাকে কি? সেটা তো আমরা বলতে পারবো না, বিহার থেকে আসে, এখন শোধন করা থাকে কি শোধন করা থাকে না। রোগ পোকার আক্রমণ কেমন হয়? না, ওলে রোগ টোগ কম হয়। রোগ কম। আর খরচ খরচা কেমন আপনার এই কোলে? খরচা প্রচুর, আপনার বিঘাই ঠিক নাই, সাইজের উপর নির্ভর। যেরকম সাইজ লাগানো যাবে সেরকম সাইজে খরচ পড়বে। তো আপনি যে মোটামুটি এটা যে লাগিয়েছেন, এখানে খরচটা কেমন? এখানে ধরেন মোটামুটি কত টাকার বীজ কিনেছেন? আমাদের ধরেন একসঙ্গে গাড়ি নিয়ে আসি, তো সব জমিতে লাগাই, এক জমিতে ধর ভাগ করে লাগাই না। আচ্ছা। বিঘায় ধরেন এমনি 30,000 খরচ, বড় বীজ হলে 40,000, দেখলো 50,000। মানে বীজের সাইজের উপর নির্ভর। মানে ওটা দিয়ে মানে ম্যাক্সিমাম টাকাটা ওখানেই খরচ নাকি? হ্যাঁ হ্যাঁ, খরচের। তার মানে আপনার একটা ওল যদি 3 কেজি লাগান, 3 কেজির মতো তো বীজে টাকা লাগবে। তো 3 কেজি যে একটা ওল লাগাচ্ছেন, সেটা বড় হবে কতটা? পাকিয়ে তুললে 8 কেজি, 9 কেজি, 10 কেজি হবে। 8-10 কেজি হবে। মানে এটাকে কেটে লাগানো যায় না নাকি? কেটে লাগালে লেট হয়ে যায়। লেট হয়ে যায়। এটা কতদিনের মোটামুটি ফসল? এই তো ফাল্গুন থেকে আপনার আষাঢ় মাস। ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, মোটামুটি 5 মাস নাকি? 5 মাস। 5 মাসে। মানে ওলে সাইজের উপর নির্ভর, বীজটা সাইজের। যখন বিক্রি করেন তখন কত করে বিক্রি করেন? ও ঠিক নাই, কোনোবার ধরুন 20 টাকা পাই, কোনোবার 15 টাকা পাই, কোনোবার 25 টাকা পাই। এটা কি পাইকারি বিক্রি করেন? হ্যাঁ, আমরা পাইকারি বিক্রি করি। বিক্রির কোনো অসুবিধা আছে এখানে? না, আমাদের অসুবিধা নেই, আমরা বিক্রি করে দিই, আমাদের পার্টি সব জানা আছে। মানে ওরা এসে নিয়ে চলে যায় নাকি? আচ্ছা। তো আরেকটা দেখা যায় যে বাজারে আমরা ওল খাই, মানে ওলের ডাঁটা খাই, এটা কি সেই গাছেরই ডাঁটা? হ্যাঁ, এই গাছেরই ডাঁটা। এটাকে বিক্রি করেন নাকি কেটে কেটে? আমরা এই কেটে কেটে বিক্রি করে আসলাম আজকে। যেটা হয়তো ধরেন দুটো বেরাই, সেটা কেটে বেঁচে দিতে হয়। ও, একটা কেটে বিক্রি করে দেন? হ্যাঁ, তারপরে এই গাছটা থেকে আবার বেরাবে ধরেন, তখন ওটা হয়তো কেউ রাখে, কেউ কেটে পাশ থেকে বেরোবে, আবার পাশ থেকে বেরাবে। আচ্ছা, সেটাতে কি মানে ওল আর হবে না নাকি? ওল ওটা রাখলে ওল বড় হবে, কেউ কেউ ধরেন রাখে না, ধান লাগানোর জন্য তাড়াতাড়ি কেটে দেয়। মানে এরপরে আবার ধান লাগাবেন? আমরা ওল তুলে আমরা ধান লাগাবো। আর রোগ বা যে হলুদ হয়ে গেছে কিছু কিছু গাছ দেখছি আমরা, এগুলো হলুদ হয়নি, এগুলা বাহাল হয়েছে, সারের একটা তেজ আছে না। এটা কিছুদিন পরেই দেখেন এই গাছটা যেন ঠিক হয়ে গেছে, এরকম ঠিক হয়ে যাবে। এই গাছটা দেখছেন 5 দিন পরে এরকম হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। সারের তেজ আছে, সে তেজটাতে বের আছে। মানে চাপান সার হিসেবে কবার ব্যবহার করে? একবারই সার দিই তলায়, আর একবার চাপান। হ্যাঁ, কতদিন পর দেন সেটা? তো পাতা টাতা 60 হয়ে যাবে, তখন দিয়ে দেবেন। কতদিন পর? মোটামুটি 2 মাস 70 দিন, এরকম 2 মাস 70 দিন। আর সেচ কি লাগে? ঘন ঘন সেচ দিতে হয় ওল চাষে। তাও মাটি শুকালে সেচ দিতে হবে। তাই? মানে এটাকে সব সময় জোর রেখে দিতে হয়? হ্যাঁ, মানে ঠান্ডা রাখতে হবে, শিকড়টা খুব নরম না। এই যে একটা ওল গাছগুলোতে দেখছি যে মাটি ধরিয়েছেন,
এটা কখন ধরিয়েছেন মাটিটা? গাছ বেরোনোর পরে? বেরানোর পরে, হ্যাঁ, এই তো 5-6 দিন হলো, বৃষ্টির আগে এখন তো ধরিয়েছি। দেখছি প্রচুর ঘাসও হয়ে আছে। ও ঘাস থাকবে, ও ঘাস মারা যাবে না, হবে কেটে কুটে এখন গরুকে খাইয়ে দিব। আচ্ছা, এগুলোই আবার কেটে গরুকে খাবে। আবার কিছু কিছু জায়গায় দেখছি যে এগুলো তৈরি করেছেন, ভ্যালিগুলো তৈরি করেছেন, সেখানে তো আবার ওগুলো গাছ নেই, ওইগুলো কি মরে গেছে নাকি? না না, ওই যে ভ্যালিগুলা না, ওগুলো না আছে, যে সবগুলো নিয়ে আছে বীজ বেরাইছে আপনার, বেরাইছে। হ্যাঁ, মানে এগুলো তাহলে একটু তো লেটে বিক্রি হবে নাকি? না, ও সব একসঙ্গেই তুলে দিব। একসঙ্গেই তুলে দেবে? যেদিন মুনিশ লাগাবো একদিনই তুলে দিব। বেশ, আপনার ওল চাষ সম্পর্কে আমরা অনেক কথা শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।